উঠে গেছে ভাইয়া। এখন হলো ভাইয়ার জগতে আছে। এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ভাইয়ার একটা প্ল্যান, ভাইয়া হলো এইভাবে ফুলে ফুফে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আয়েশা বলছে যে আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করব, যখন আয়েশা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখ বিএনপি কে যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন, 2 নাম্বার হলো আরেকজন আছেন টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, যে জ্বালানি মন্ত্রী। উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বলল ব্রয়লার মুরগি, এবং বলল এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তা আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করব যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপরে ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, কিন্তু সবাই বুঝা গেছে পরিবর্তন না। এটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। তার বলছে এই তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রীর ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখার না, যে খায়া নেয় তারা হলো আপনার দিতে হবে। তো আমরা আশা করব যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাবে। শহীদ ওসমান হাদির আজাদের লড়াই চালিয়ে নিতে হবে। কে ওসমান হাদির অনুসারী এটা হলো মাঠে প্রমাণ হবে ইনশাআল্লাহ। কারা আজাদের লড়াইতে থাকবে, কারা জনগণের পক্ষে থাকবে। আর বাংলাদেশে আমরা জামাত বিএনপি এনসিপি বুঝি না, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা টেন্ডারবাজ। একটা হলো বাংলাদেশে ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা দখলবাজ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা ছাত্র দল। এটা বললে আবার সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে ভয় পাওয়া লাভ নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলরে কে ঠেকাবে? তা আমরা আশা করব যে সবার সুবুদ্ধি ফিরে আসবে। বাংলাদেশের শহীদ ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আজাদির লড়াই শুরু করে দিয়েছিলেন, বুকে মনে প্রাণে ধারণ করে শরীরের যে তাওয়ান যোগরা, আমরা যুবক আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের, ইনশাল্লাহ এটা ধরে রাখবো। আর মাহমুদ ভাই তো আমাদের একটু আসেনের সাথে একটু ছায়া দিয়ে রাখবেন, দোয়া করবেন আমাদের সবাইকে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। উনি আরেকটা স্লোগান দিয়েছিলেন, নারায়ে তাকবীর, এটা সবার স্লোগান। এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার বাংলাদেশের সকলের অধিকার আছে। উনি এটা সার্বজনীন ভাবে এই দাবিটা উত্থাপন করেছিলেন। আমরা আশা করব এই দাবিটার সাথে সাথে উনি যে স্লোগানগুলো ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে, সেগুলো ধারণ করতে হবে। শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ করব। আমার তো পাশের হল ছিল জিয়াউর রহমান হল, এই হলে আসতাম নুডলস খাওয়ার জন্য। তো এই হলের ছাত্রলীগের সেক্রেটারি ছিল আলামিন, ও আমাদের ব্যাচমেটই। ওরা হলো হলের ছাদে হলো মদের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো, এবং এখানে একটা রিডিং রুম ছিল না বঙ্গবন্ধু হলে, খুবই বাজে অবস্থায় তারা পড়াশোনা করতো। একটা অডিটোরিয়াম ছিল না। আজকে এই হলে শহীদ ওসমান হাদি ভাইয়ের যখন এই হলের নামকরণ করা হলো প্রস্তাবিত, আজকে জুলাই স্মৃতি ভবনে এসে একটা অডিটোরিয়াম হয়েছে। এটা জনগণের ট্যাক্সের টাকা, এটা কারো টাকা না। কোনো দল যদি দাবি করে যেটা আমার টাকা, বিএনপি দাবি করবে, এনসিপি দাবি করবে, জামাত, এটা হলো জনগণের ট্যাক্সের টাকা। স্টুডেন্টরা ট্যাক্স দেয় সরকারকে, তাদের পড়াশোনার দায়িত্ব সরকারের অবকাঠামো নির্মাণ করতে হবে। ডাকসুর আমি শুনলাম বিপি থেকে যে প্রস্তাবিত ভবনের একটা বাজেট হয়েছে, কিন্তু সেটা নিয়ে কাজ করতে দিচ্ছে না তারা, কারণ তাদের ওইটারই চাঁদাবাগ।
মনে করতেছে পরে এটা করলে বড় চাঁদার ভাগ পাবে। এখন যদি করে সাদিককে এমতে হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই জন্য তারা কোনো কাজ করতে দিচ্ছে না। আর অনেকগুলা প্রকল্প আছে, সেগুলো তারা করতে দিচ্ছে না। তো এরা ফাইট করে যাচ্ছে, আমরা ওনাদের সাথে আছি ইনশাল্লাহ। এখন বলবো গত 180 দিনে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে। 180 দিনে প্রথমে বাংলাদেশের সবচেয়ে এখন নিপীড়িত হলো পোশাক শ্রমিকরা। স্বয়ং সিপিডি বলতেছে যে অনেক 900-র মতন কারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার শ্রমিক হলো কর্মহীন। দ্বিতীয় নাম্বার পরিবহন সেক্টর। কালকে এক উবার ড্রাইভার আমাকে বলতেছে যে আপনারা কথা বলেন না কেন, যে আমি হলো সিরিয়াল ধরে সারা রাত হলো গ্যাস পাই না, সিএনজিরা হলো দাঁড়ায় আছে। আপনারা যে কোনো পেট্রোল পাম্পে যাইবেন, সিএনজি স্টেশনে যাইবেন, কোথাও গ্যাস নাই, সরকার গ্যাস দিতে পারতেছে না। তো একজনকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটা কি ভাই? বললো কাহিনী হলো যে প্রথমে তেল দেয় নাই, পরে তখন হলো এদের সিন্ডিকেট যারা আছে হাওয়া ভবনের, এদের পকেটে যখন টাকা ঢুকছে তখন হলো তেল চলে আসছে। তো এখনো বলতেছে যদি ভবিষ্যতে আমাদের গ্যাসের দাম বাড়ায় দেয়, সিন্ডিকেটে টাকা নিয়ে যায়, তাহলে নাকি গ্যাস চলে আসবে। তো আমরা আশা করব যে সরকারের এইসব ছল ছাতুরি না করে ভবিষ্যৎ বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, পোশাক শ্রমিক যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে, যারা পরিবহন খাতে রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হলো পুরো বাংলাদেশের কৃষকদের মধ্যে হাহাকার। সারের বস্তা 1300 টাকা, ইউরিয়া সার, সেই 1300 টাকা সার ওইখানে কিনতে হচ্ছে 1800 টাকা। তো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম টাকাটা কই? কয়টা কি আপনি বুঝেন না, না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন? কয় এটা ভাইয়ার পকেটে চলে গেছে। তো ভাইয়া হলো সারও টাকা নিয়ে যায়, পেট্রোল পাম্পেও টাকা নিয়ে যায়, গ্যাস স্টেশনেও টাকা দিয়ে যায়। ভার্সিটি ভাইয়ার আবার এই সন্তানরা আছে, বুঝা গেছে ভাইয়া। এখন হলো ভাইয়ার জগতে আছে। এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে, ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ভাইয়ার একটা প্ল্যান, ভাইয়া হলো এইভাবে ফুলে ফুফে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আইসা বলছে যে আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করব, যখন আইসা বলছে বাংলাদেশের সকল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, তখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে। এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখ, বিএনপি কে যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটা গেছে ভাইয়া। এখন এই যে ফুটা গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন। 2 নাম্বার হলো আরেকজন আছেন, টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, যে জ্বালানি মন্ত্রী। উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো ব্রয়লার মুরগি, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তা আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করব যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপরে ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, কিন্তু সবাই বুঝা গেছে পরিবর্তন না। এটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। তার বলছে এই তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রী ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখান না, যে খায় নেয় তারা হলো আপনার দিতে হবে। তো আমরা আশা করব যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাবে। শহীদ ওসমান হাদির আজাদের লড়াই চালিয়ে নিতে হবে। কে ওসমান হাদির অনুসারী এটা হলো মাঠে প্রমাণ হবে ইনশাল্লাহ। কারা আজাদের লড়াইতে থাকবে, কারা জনগণের পক্ষে থাকবে। আর বাংলাদেশে আমরা জামাত, বিএনপি, এনসিপি বুঝি না। বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা টেন্ডারবাজ। একটা হলো বাংলাদেশে ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা দখলবাজ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা ছাত্র দল। এটা বললে আবার সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে ভয় পাওয়া লাভ নাই। ইনশাল্লাহ লড়াই চলবে। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে,
ওই পাগলরে কে ঠেকাবে? তা আমরা আশা করব যে সবার সুবুদ্ধি ফিরে আসবে। বাংলাদেশের শহীদ উসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আজাদির লড়াই শুরু করে দিয়েছিলেন, বুকে মনে প্রাণে ধারণ করে শরীরের যে তাওয়ান যোগরা আমরা যুবক আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের, ইনশাল্লাহ এটা ধরে রাখবো। আর মাহমুদ ভাই তো আমাদের একটু আসেনের সাথে একটু ছায়া দিয়ে রাখবেন, দোয়া করবেন আমাদের সবাইকে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। উনি আরেকটা স্লোগান দিয়েছিলেন, নারায়ে তাকবীর, এটা সবার স্লোগান। এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার বাংলাদেশের সকলের অধিকার আছে। উনি এটা সার্বজনীন ভাবে এই দাবিটা উত্থাপন করেছিলেন। আমরা আশা করব এই দাবিটার সাথে সাথে উনি যে স্লোগানগুলো ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে, সেগুলো ধারণ করতে হবে। শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ করব। আমার তো পাশের হল ছিল জিয়াউর রহমান হল। এই হলে আসতাম নুডলস খাওয়ার জন্য। তো এই হলের ছাত্রলীগের সেক্রেটারি ছিল আলামিন, ও আমাদের ব্যাচমেটই। ওরা হলো হলের ছাদে হলো মদের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো, এবং এখানে একটা রিডিং রুম ছিল না বঙ্গবন্ধু হলে, খুবই বাজে অবস্থায় তারা পড়াশোনা করত। একটা অডিটোরিয়াম ছিল না। আজকে এই হলে শহীদ উসমান হাদিবের যখন এই হলের নামকরণ করা হলো প্রস্তাবিত, আজকে জুলাই স্মৃতি ভবনে এসে একটা অডিটোরিয়াম হয়েছে। এটা জনগণের ট্যাক্সের টাকা, এটা কারো টাকা না। কোনো দল যদি দাবি করে যেটা আমার টাকা, বিএনপি দাবি করবে, এনসিপি দাবি করবে, জামাত, এটা হলো জনগণের ট্যাক্সের টাকা। স্টুডেন্টরা ট্যাক্স দেয় সরকারকে, তাদের পড়াশোনার দায়িত্ব সরকারের। সরকারের অবকাঠামো নির্মাণ করতে হবে। ডাকসুর আমি শুনলাম বিপি থেকে যে প্রস্তাবিত ভবনের একটা বাজেট হয়েছে, কিন্তু সেটা নিয়ে কাজ করতে দিচ্ছে না তারা, কারণ তাদের ওইটারই চাঁদাবাগ মনে করতেছে, পরে এটা করলে বড় চাঁদাবাগ পাবে। এখন যদি করে সাদিক কায়েমটা হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই জন্য তারা কোনো কাজ করতে দিচ্ছে না। আর অনেকগুলা প্রকল্প আছে, সেগুলো তারা করতে দিচ্ছে না। তো এরা ফাইট করে যাচ্ছে, আমরা ওনাদের সাথে আছি ইনশাল্লাহ। এখন বলবো গত 180 দিনে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে। 180 দিনে প্রথমে বাংলাদেশের সবচেয়ে এখন নিপীড়িত হলো পোশাক শ্রমিকরা। স্বয়ং সিপিডি বলতেছে যে অনেক 900-র মতন কারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার শ্রমিক হলো কর্মহীন। দ্বিতীয় নাম্বার